হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর ব্যতিচার অধ্যায়ের আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই চ্যাপ্টারে এটা হচ্ছে লাস্ট থিওরি ভিডিও। এরপরে আমরা ফর্মুলা, এমসিকিউ এবং নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের আগের ভিডিওতে যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা একটু মনে করাই, তার কারণ হচ্ছে তার সঙ্গে রিলেটেড আমাদের লাস্ট থিওরি। সেটা হচ্ছে আমরা ঝালর প্রস্থ নির্ণয় করেছিলাম, আর সেই ঝালর প্রস্থে এরকম একটা রাশিমালা আমরা পেয়েছিলাম d ল্যামডা বাই 2d, যেখানে ক্যাপিটাল D হচ্ছে উৎস থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব, আর ল্যামডা হচ্ছে যে একবর্ণী আলো উৎস ব্যবহার করা হয়েছিল তার তরঙ্গদৈর্ঘ্য, আর 2d হচ্ছে দুটি যে সুসংগত উৎস ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব। এইবার আমরা যে টপিকটা আলোচনা করতে চাইছি সেটা আগেরটার সাথে রিলেটেড। সেটা কি না, আগেরটা আমরা একটু মনে করে দেখো। সেই ক্ষেত্রে যেটা ছিল, দুটো উৎস ছিল যাদের নাম আমরা a b দিয়েছিলাম, আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেইটা আমরা দিয়েছিলাম 2d দিয়েছিলাম। এইবারে যদি এইটা পর্দা হয়ে থাকে, তাহলে আমি যদি সেন্ট্রাল লাইনের কথা বলি, এটা হচ্ছে সেই মাঝখানে যে লাইনটা, তাহলে বুঝতেই পারছো যদি এইখান থেকে আমরা এগুলো যদি জয়েন করে নিই, এটা লাইন নাম দিয়েছিলাম C। তো এইটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু কিংবা কেন্দ্রীয় চরম বিন্দু। যেহেতু AC সমান BC ছিল, এই জন্য সমদশায় পরিপাত হয়েছিল দুটি উৎস থেকে আসা তরঙ্গ, আর সেখান থেকে এইখানে সমদশায় উপরিপাত হওয়ার জন্য এইখানে যে আমরা পেয়েছিলাম সেটা ছিল উজ্জ্বল কোটি পেয়েছিলাম, কোনো পথ পার্থক্য যেহেতু হচ্ছে না। সেখান থেকে আমরা যেটা আলোচনা করেছিলাম, একটা P বলে একটা বিন্দু নিয়েছিলাম। এই P বিন্দুতে স্বাভাবিকভাবে আলোক রশ্মিগুলো কি না A থেকে যাবে, আবার এই তোমরা স্কেল নিয়ে ড্র করবে তাহলে সুবিধা হবে। এইগুলো আমরা করেছিলাম, সেখান থেকে বের করেছিলাম। তাহলে এই আলোচনাটা হয়েছে। এই ভিডিওতে যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে একটু চেঞ্জ হবে। সেটা কি, এই দুটো আলোক রশ্মি বায়ুর মাধ্যমেই গেছিল, তারা মনে করে রাখো। এবারে যে প্রশ্নটা রয়েছে তোমরা 757 পেজে দেখবে, 757 এ, পাতলা পাত প্রবেশ করার দরুন ঝালরের সরণ। অর্থাৎ এই দুটোর মধ্যে কোনো একটা গতিপথে আমরা একটা সরু কিংবা একটা পাতলা পাত যার বেগ সাপোজ t, তাকে প্রবেশ করানো হলো। তার ফলে এই কেন্দ্রীয় যে চরম বিন্দু সেটা এবং এর পরে যেটা আছে, অর্থাৎ এটা কেন্দ্রীয় চরম বিন্দু, এর পরে যেগুলো কোটিগুলো থাকছে কিংবা p অবস্থানে যে কোটি ছিল সেগুলোর কিন্তু একটা আপেক্ষিক সরণ হবে, আগের অবস্থানের সাপেক্ষে সরণ হবে। কেন? পথ পার্থক্য এখন পরিবর্তন হয়ে গেছে। কারণ বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক যেরকম 1, এই যে পাত প্রবেশ করানো হয়েছে তার প্রতিসরাঙ্ক 1 না, অন্য কিছু। সেই জন্য আলোকীয় পথে কিংবা এমনি যে পথ পার্থক্য পরিবর্তন হয়েছে। কতটা সরবে আর ঝালর প্রস্থের কোনো পরিবর্তন হবে কিনা, এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু, এবং আলোকীয় পথে রাশিমালা সম্বন্ধে জানবো। তো সাধারণত আলোকীয় পথ যেটা আমরা করি সেটা হচ্ছে কি না, মিউ ইনটু এক্স, অর্থাৎ প্রতিসরাঙ্ক মাধ্যমে আর কতটা ডিসটেন্স ট্রাভেল করেছে তার মধ্য দিয়ে সেই ডিসটেন্সটা আমরা ক্যালকুলেট করে থাকি, সেটাকে মাল্টিপ্লাই করলে পাওয়া যায়। তো সেটা আগে প্রয়োগ করে নিই, তারপরে আমি প্রমাণ করে দেখাবো। এবারে দেখো, আগে যে পথ পার্থক্য ছিল সেটা সিম্পল এরকম ছিল, BP মাইনাস AP ছিল, কিন্তু এখন এটা হবে না, বুঝতেই পারছো। তাহলে এখন A থেকে P, অর্থাৎ তাহলে A থেকে P যে যাচ্ছে, তাহলে A থেকে P তে যে যাওয়া হচ্ছে আলোর তরঙ্গ, তাহলে A থেকে P তে যাওয়ার সময় যে আলোকীয় পথ হচ্ছে সেই আলোকীয় পথটা কত? ওই জন্য দেখবে বইতে লেখা রয়েছে A থেকে P পর্যন্ত আলোকীয় পথ। তাহলে A থেকে P পর্যন্ত আলোকীয় পথ কত সেটা আমরা বের করব না। A থেকে P পর্যন্ত যদি আলোকীয় পথের কথা বলা হয়, আমরা দেখতে পাচ্ছি A থেকে P এমনি কত হয় না AP হয়, কিন্তু T অংশ হচ্ছে অন্য কোনো পাথে। তাহলে
মাইনাস টি সেইটা হচ্ছে বায়ুমণ্ডল, তো তার প্রতিসরাঙ্ক 1 প্লাস মিউ প্রতিসরাঙ্ক, আর তার ভেতর দিয়ে যাচ্ছে টি বেদের ভেতর দিয়ে। তাহলে এইটা হচ্ছে এই এপি। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে পথ পার্থক্য সমান কত হবে, যদি ডেল্টা নাম দিই বিপি মাইনাস এপি মাইনাস টি প্লাস মিউ টি। এইবারে এই যে একটু সরলীকরণ করব, বিপি এখান থেকে একটা এপি বেরোবে, তাহলে বিপি মাইনাস এপি, এখান দেখো মাইনাসে মাইনাসে একটা প্লাস আসছে, তাহলে কত না আমরা এইখান থেকে আগে কমানটা নিয়ে নিই, মিউ এখানে মাইনাস 1, তাহলে এইরকম। তো বইতে দেখতে পারবে এইটা হচ্ছে সে এক্সট্রা টার্মটা আসছে এই পাতে প্রবেশের জন্য, ওই জন্য বইতেও তোমরা দেখতে পাবে একটা মিউ মাইনাস 1 ইনটু টি একটা সমীকরণ রয়েছে। তোমরা একটু মনে করে দেখো, আমরা আগের ভিডিওতে যেটা প্রমাণটা করেছিলাম সেইখানে তোমাদের নিশ্চিত মনে আছে এই বিপি মাইনাস এপি সমান কত না আমরা এইটা প্রমাণ করেছিলাম, আমার যতটা মনে পড়ে এইটা ছিল 2xt বাই 2d কিংবা d, আমরা একবার মিলিয়ে নিই কত ছিল, 2xd বাই d ছিল, সরি 2 ছিল না, এইটা ছিল প্রমাণের একদম ইনিশিয়াল স্টেজে ছিল, মনে করে দেখো 2xd বাই ক্যাপিটাল D, সেইটাকে আমরা এখানে বসিয়ে নেব, তাহলে 2xd বাই d এইখানে মিউ মাইনাস 1 ইনটু t। এই যে রাশিমালাটা লিখলাম তোমরা বইতেও রাশিমালাটা ফলো করে দেখবে একদম হুবহু মিলে যাচ্ছে। এইবারে আমরা p তে কি তৈরি হয়েছে, আমরা যদি ধরে নিই যে p তে আমাদের তৈরি হয়েছে উজ্জ্বল বিন্দু, তাহলে উজ্জ্বল বিন্দু তৈরি হওয়ার যে শর্তটা ছিল তোমরা মনে করে দেখো, সেখানে পরিষ্কার বলা ছিল যে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক ছিল পথ পার্থক্য, মানে এইটা ছিল, তোমরা মনে করে দেখো এইটা ছিল। তো এইটাকে আমরা এটা লিখতে পারি n ল্যামডা, তাহলে এই দিকে আমরা n ল্যামডা বসাতে পারি, তাহলে এইভাবে লেখা যেতে পারে 2xd বাই ক্যাপিটাল D মাইনাস মিউ মাইনাস 1 ইনটু t ইকুয়ালস টু n ল্যামডা। আমরা চাইছি x এর মান বের করতে, কারণ কতটা সরণ হবে এই ডিসটেন্সটা যেহেতু আমাদের x থাকতো, কতটা সরণ হবে সেটা বের করতে চাইছি। তাহলে এখান থেকে বলতে পারি 2xd বাই d n ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 ইনটু t, মিউ মাইনাস 1 ইনটু t। তো এখান থেকে আমরা x বের করতে চাইছি, তাহলে x ইকুয়ালস টু কত আসছে n ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 ইনটু t। এবারে দেখো এই যে রাশিমালাটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই অবস্থানটা, ঠিক আছে, মানে কত দূরে কেন্দ্রীয় চরমবিন্দু থেকে অবস্থান করছে n তম উজ্জ্বল বিন্দু। তো তোমরা বইতেও দেখবে সমীকরণ নাম্বার না থাকলে এরকম একটা এক্সপ্রেশন রয়েছে d বাই 2d n ল্যামডা প্লাস t, বইতে t টা এদিকে আছে, আমি এদিকে লিখেছি, কোনো অসুবিধা নেই। এবারে যদি জিজ্ঞেস করা হয় যে প্লেটের উপস্থিতির জন্য, যে পাক কিংবা প্লেট বসানো হয়েছে, প্লেটের উপস্থিতির জন্য কেন্দ্রীয় চরমবিন্দুর অবস্থান কোথায়, তাহলে আমি n ইকুয়ালস টু 0 বসাতে পারি, যেহেতু কেন্দ্রীয় চরমবিন্দুর কথা বলা হচ্ছে, তাহলে এইটা হবে মানে স্বাভাবিকভাবে ফার্স্ট যেটা কেন্দ্রীয়, যেটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, অর্থাৎ n ইকুয়ালস টু 0। তাহলে তার জন্য আমরা লিখতে পারি x0 ইকুয়ালস টু d বাই 2d, এখান থেকে কত আসবে মিউ মাইনাস 1 ইনটু t। তো তোমরা দেখবে বইতে রয়েছে, এটা হচ্ছে বইতে সমীকরণ নাম্বার রয়েছে এটা 10। যেটা আমরা বের করলাম এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল কোটি। এইখান থেকে আমি যদি পরেরটার জন্য বের করি, অর্থাৎ এর পরের যে উজ্জ্বল কোটিটা হবে তার জন্য কত হবে, স্বাভাবিকভাবে তার জন্য আমরা বসাবো n ইকুয়ালস টু 1 বসাবো। তো n ইকুয়ালস টু যদি এখানে 1 বসাই এই সমীকরণটা, তাহলে দেখো কত আসবে
x1 equals to d by 2d lambda plus mu minus 1 into t। তাহলে এটা একটা সমীকরণ বলতে পারি। তাহলে কতটা আপেক্ষিক সরণ হয়েছে সেটা আমরা কি করে বের করব? না সেই সরণটাকে আমরা এখানে y নাম দিয়েছি। তোমরা বইতে দেখবে এরকম করে লেখা আছে যে ঝালরের প্রস্থ কত হবে না x1 minus x0, কারণ পর পর দুটো নিয়ে বিয়োগ করতে হয় সব সময়। জরুরি নয় যে x1 x0, যেহেতু আমরা সেন্ট্রাল পয়েন্ট মানে সবচেয়ে প্রথম উজ্জ্বল কোটি কিংবা উজ্জ্বল বিন্দুটা নিচ্ছি, তো তারপরেরটা নিতে হবে, ওই জন্য এর জায়গায় 1 বসাচ্ছি। আমরা যদি 2 3 করি তাহলেও হবে, যেহেতু সেন্ট্রালের সাপেক্ষে করছি ওই জন্য আমরা 0 আর 1 করছি। তাই দুটোকে বিয়োগ করছি। বিয়োগ করলে কি পাবো না তোমরা এখানে দেখো d by 2d lambda plus mu minus 1 t, আর এখানে পাচ্ছি d by 2d mu minus 1 into t। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে d by 2d কমন থাকছে, আর কি না এই যে mu minus 1t কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো d lambda by 2d। এইটার নাম দেওয়া হয়েছে দেখো বইতে y। তাহলে ঝালরের যে প্রস্থ যেটাকে আমরা y বলেছি সেইটা কিন্তু আগে যা রাশিমালা ছিল একই পাওয়া গেছে, অর্থাৎ আমাদের ফ্রিঞ্জ গুলো অর্থাৎ ঝালরে কি হয়েছে না এই কোটিগুলো ছিল পরপর তাদের আপেক্ষিক সরণ হয়েছে, কিন্তু ঝালর প্রস্থের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তো এইটাকে আমরা একটু কাজে লাগাবো কিভাবে? তাহলে y equals to d lambda by 2d পাওয়া গেছে, তাহলে এটা পাওয়া গেছে। এইখান থেকে যদি আমরা y by lambda বের করি তাহলে কত আসছে d by 2d। কেন এটা বের করলাম আমরা? তার কারণটা কি তোমরা দেখবে বইতেও দেখতে পাবে যে x0 যেটা ছিল x0 তে দেখো আমরা d by 2d আছে, তার মানে আমি বলতে চাইছি x0 equals to ছিল d by 2d mu minus 1 into t। তো d by 2d সমান কত y by lambda mu minus 1 into t। তাহলে x0 কে আমরা ঝালর প্রস্থের সাপেক্ষে রাশিমালাটা নির্ণয় করতে পারছি। এই যে রাশিমালাটা লিখলাম বইতেই রাশিমালা রয়েছে, এইটা আছে 11 নম্বর ইকুয়েশন, বইতে এটাকে নাম দেওয়া হয়েছে 12 নম্বর ইকুয়েশন। তো আমি বইয়ের মতোই দিলাম। তাহলে দেখো লক্ষ্য করে আমরা x0 টা যদি পেয়ে যাই, সেন্ট্রাল যে ফ্রিঞ্জটা রয়েছে কেন্দ্রীয় চরমবিন্দু তার অবস্থানটা, ঝালর প্রস্থ যদি জানি, ল্যাম্ডার মান যদি জানি, মিউ যদি জানি, তাহলে দেখো যে প্লেটটাকে প্রবেশ করানো হয়েছে তার থিকনেস কিংবা বেধ কিন্তু এখান থেকে নির্ণয় করা যায়। ওই জন্য এই ফর্মুলাটা মনে রাখলে তোমরা সরাসরি টিটাও অঙ্ক করার সময় বের করে নিতে পারবে, কিংবা টি দেওয়া আছে x0 টা বের করতে পারো। তো যেরকম প্রশ্ন থাকবে একটা অজানা থাকবে সেখান থেকে বের করতে হবে। এখানে একটা জিনিস বলা রয়েছে যেটা 10 নম্বর এবং 12 নম্বর সমীকরণ থেকে বলা যেতে পারে। 10 নম্বর সমীকরণ বুঝতে পারছো যে প্লেটটা না হয়েছে তা স্বাভাবিক, তার প্রতিসরাঙ্ক y থেকে বেশি, সেই জন্য এই x0 টা সব সময় কিন্তু পজিটিভ হয়, কখনোই নেগেটিভ হয় না। তার মানে যে অ্যাপ্লিকেশনটা হয় সেটা সবসময় পজিটিভ ভ্যালু হয়, নেগেটিভ ভ্যালু কিন্তু হয় না। তো এটা তোমরা মাথায় রেখো। এইবারে যেটা রয়েছে দেখবে বইতে এইরকম একটা লেখা রয়েছে বইতে। তো যদি কারো বুঝতে একটা প্রবলেম থাকে সেটা আমি বলি যে x0 equals to my, অর্থাৎ যে কেন্দ্রীয় উজ্জ্বল কোটিটা আছে কেন্দ্রীয় চরম বিন্দু, সেটা যদি আগের যে উজ্জ্বল কোটিগুলো রয়েছে সেগুলো যদি m সংখ্যক কে সে যদি পেরোয়, কিংবা যদি m সংখ্যক উজ্জ্বল কোটি দূরত্বে সরে যায়, ধরো 5 নাম্বার যে উজ্জ্বল কোটি ছিল সেই অবধি সরে চলে আসছে, তাহলে স্বাভাবিক x0 equals to 5y হবে আগের তুলনায়। যদি 10টা হয় তাহলে x0 equals to 10y হয়, দুটো হলে x0 equals to 2y হবে। ওই জন্য এই ফর্মুলাটা লেখা হয়েছে। আমরা কি করব? x0 এর মান এখানে রয়েছে, এখানে বসিয়ে নেব y by lambda mu minus 1 t equals to my। দেখো y কেটে যাচ্ছে, তাহলে এইখান থেকে আমরা m এর মান বের করতে পারি। তোমরা বইতেও লক্ষ্য করে দেখো রয়েছে যে mu minus 1 into t equals to m lambda, যেহেতু y কেটে যাচ্ছে। এই সমীকরণও কিন্তু তোমাদের কাজে লাগে, যেটা দেখবে তোমাদের বইতেও বলা রয়েছে
এই সমীকরণ আমাদের যেটা সাহায্য করে, টি এর মান যদি জানা থাকে, ল্যামডার মান যদি জানা থাকে, এখান থেকে এম বের করতে পারি, অর্থাৎ কতটা উজ্জ্বল কোটি অবধি সরে গেছে ঝালরটা সেটা কিন্তু জানতে পারবো। ওই জন্য দেখবে বইতেও লেখা রয়েছে কেন্দ্রীয় উজ্জ্বল কোটি আগের এম সংখ্যক উজ্জ্বল কোটির দূরত্ব যদি সরে যায়, ধরো 5টা 3টে 4টে, তো কটা সরেছে সেটা সেইখানে বসিয়ে দিলে টি এর মান জানা থাকতে হবে, মিউ এর মান জানা থাকতে হবে, আর ল্যামডার মান জানা থাকতে হবে, তাহলে আমরা এম এর মানটা পেয়ে যাবো। তো ততটা অবধি সরে গেছে। তো এইটা সবাই মাথায় রেখো। তো মোটামুটি বলতে গেলে এখানে থিওরি শেষ, কিন্তু তোমাদের একটা দ্রষ্টব্য বলে একটা আলোচনা, ছোট্ট আলোচনা রয়েছে, সেটা আমি বলে দিই কেন ওটা এন্ট্রান্সেও কাজে লাগবে আর এমনিও কাজে লাগবে। সেটা হচ্ছে যে অপটিক্যাল পাথ বা একে বলা হয় আলোকীয় পথ। অপটিক্যাল পথ বা আলোকীয় পথ বলতে আমরা কি বুঝি? কোন মাধ্যমে, শূন্য মাধ্যম বাদে বলছি, কোন মাধ্যমে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে কিংবা অগ্রসর হয় সেটা হয় তার ততটা ডিসটেন্সে ট্রাভেল করেছে। এইবারে সেই আলো শূন্য মাধ্যমে যতটা ডিসটেন্স ট্রাভেল করত তার সমতুল্য ডিসটেন্স এটা হবে না, কারণ শূন্য মাধ্যমে স্বাভাবিকভাবে সর্বোচ্চ কিংবা বেশি। এই জন্য দেখবে বইতে একটা জিনিস লেখা রয়েছে, তোমাদের এটা বুঝতে হবে, একবর্ণীয় আলোর কোনো নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট সময় অতিক্রান্ত পথের সমতুল্য আলোকীয় পথ বলতে ওই সময় ওই বর্ণের আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব যাবে, স্বাভাবিক শূন্য মাধ্যমে সে বেশি যাবে। তাহলে আমি বলতে এটা চাইছি, কোন একটা মাধ্যম, সে জল হোক বায়ু হোক যে কোনো মাধ্যম, সাপোজ জলের মধ্যে একটা নির্দিষ্ট সময়, দেখা গেল 10 মিনিট, তো সে 10 মিনিটে যতটা দূরত্ব যাচ্ছে সেই 10 মিনিট সময়তে শূন্য মাধ্যমে আলো যে সেই একবর্ণীয় আলো যে কালারেই হোক না কেন যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে তার সমতুল্য আলোকীয় পথ। তার মানে শূন্য মাধ্যমে সেই টাইমে যত যাবে, কেউ যদি 1 মিনিট হয়, 2 সেকেন্ড হয়, 5 সেকেন্ড হয়, সেই 5 সেকেন্ডে শূন্য মাধ্যমে কত যাবে। আশা করি বুঝাতে পেরেছি কি বলতে চাইছি, যেটা নির্দিষ্ট সময় এমনি কোন মাধ্যমে যত দূরত্ব যায় সেই সময় শূন্য মাধ্যমে সে কত দূরত্ব যাবে সেটা হচ্ছে তার আলোকীয় পথ। আমরা ক্লাস 8 থেকে বলতে গেলে ক্লাস 10 এ তো সবচেয়ে ভালো করেই পড়েছো বা 12 এও পড়েছো, মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে বেগ। তাহলে এখান থেকে দেখো v ইকুয়ালস টু c বাই v, তাহলে v ইকুয়ালস টু কত না c বাই v। ধরো এমনি মাধ্যমে x দূরত্ব যাচ্ছে, v গতিবেগে কত সময় না t সময়, তাহলে আমরা কি জানি না x ইকুয়ালস টু vt হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে v ইকুয়ালস টু x বাই t। শূন্য মাধ্যমে যদি কথা বলি তো শূন্য মাধ্যমে স্বাভাবিক বেগ v নয়, সেক্ষেত্রে c, তো সেই ক্ষেত্রে স্বাভাবিক আলাদা করে ডিসটেন্স যাবে, তো সেটা আমি ধরলাম l। তাহলে সময় তো একই বলেছি আগে, তো সেটা হচ্ছে l বাই t। এই যে দুটো মান, এই দুটো মান যদি এখানে বসানো হয় তাহলে v এর জায়গায় কত বসাবো x বাই t, আর c বাই মিউ, তাহলে c কত হচ্ছে l বাই t মিউ। তাহলে দেখো তোমাদের বইতেও যেটা দেখতে পাবে যে l বাই t যেটা রয়েছে যদি আমরা এখানে বসাই তাহলে দেখো x ইকুয়ালস টু lu পাওয়া যাচ্ছে। তাহলে কিন্তু তোমাদের বইতে তো এখানে দেখতে হবে বইয়ের সাথে তো mu ইকুয়ালস টু c বাই v, সো c ইকুয়ালস টু mu v। আচ্ছা আমরা যদি বসানো হয় এখানে একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি বইয়ের সাথে আমাদের যেটা মিলছে না, সো v ইকুয়ালস টু x বাই t, কিন্তু যেটা আমাদের এখানে লেখা রয়েছে l বাই t ইকুয়ালস টু, আচ্ছা আমাদের যেটা বসাতে যেটা ভুল হয়েছে দেখো এখানে বাই মিউ ছিল, তো বাই মিউ তো করাই হয়নি, তো বাই মিউটা করে দিতে হবে যে x বাই t ইকুয়ালস টু l বাই t বাই মিউ, সরি এখানে বাইটা ছিল, বাইটা আমি লক্ষ্য করিনি। তাহলে দেখো এই ক্ষেত্রে কত আসছে না l বাই মিউ t। তাহলে এখান থেকে দেখো t তো মিউ কেটে যাবে, তাহলে l ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে না মিউ x। এই l টাই যেহেতু সমতুল্য শূন্য মাধ্যমে এই দূরত্ব সে অতিক্রম করছে এইটি সময়, এই জন্য এটা হয়ে যাচ্ছে কি আলোকীয় পথ। তাহলে এরকম যদি অনেকগুলো হয়, ধরো
μ1 আছে, μ2 আছে, μ3 আছে, ভিন্ন ভিন্ন মাধ্যম আছে, যে কোন মাধ্যমে x1, কোন মাধ্যমে x2, কোন মাধ্যমে x3 যদি অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি I1 to n μi xi, এটাই হবে আলোকীয় পথ। এবারে যতগুলো হবে, যদি n = 5 হয় তাহলে 1 থেকে 5 হবে, μ1 x1 থেকে শুরু হবে, μ5 x5 অবধি হবে। তোমরা এরকম বাই করে বসাতে পারো, নালে বইয়ের মতো করতে পারো। বইয়ের মতো করা মানে কি, বইতে কি করছে দেখো, v = c by μ, তাহলে c = কত, μv, এটা আরো সহজ হবে কিন্তু। তাহলে c = কত, l by t, আর v = x by t, তাহলে দেখো l = μx, তাহলে তাড়াতাড়ি হবে। আমি যেরকম বাইটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য মিল ছিল না তোমাদের, কিন্তু দেখো এখানে সরাসরি আগে থেকেই গুণ করে দিলে এই সমস্যাটা কিন্তু থাকবেই না। তাহলে আলোকীয় পথ যেহেতু এন্ট্রান্সে এইচএসএ সবে সেখান থেকে প্রশ্ন রয়েছে, জাস্ট ডিসটেন্স ট্রাভেলের সঙ্গে মাধ্যমের প্রতিসংখ্যাটা গুণ করবে, তাহলেই আলোকীয় পথ পেয়ে যাবে। আর এখানে যেটা মাথায় রাখবে যে কোন মাধ্যমে আলো একটা নির্দিষ্ট সময়ে যতটা দূরত্ব যায়, সেই নির্দিষ্ট সময় সে শূন্য মাধ্যমে কতটা দূরত্ব যাবে, সেটাই হচ্ছে তার আলোকীয় পথ। এটা মাথায় রেখো। এখানে শেষ হচ্ছে তোমাদের থিওরি। এবারে দেখবে গাণিতিক উদাহরণ তোমাদের বইতে রয়েছে 13টা। এই 13টা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো তোমরা সবগুলোই দেখবে। স্পেশালি এখানে দেখবে যে 2 এর দাগে আর 7 এর দাগে রয়েছে, যেখানে দেখবে মানে সরণ হয়েছে, মানে ঝাড়প্রস্থ রয়েছে, কিংবা সরণ বলবো না ঠিক, কোন একটা পার্টিকুলার নাম্বার, যেমন ধরো বলেছে নবম উজ্জ্বল কোটি এবং দ্বিতীয় অন্ধকার কোটির মধ্যে দূরত্ব, এরকম পুরোটা নাম্বার দিয়ে দেবে, একটা উজ্জ্বল কোটি, একটা অন্ধকার, কিংবা পরপর 3টে ছেড়ে উজ্জ্বল, 3টে ছেড়ে অন্ধকার, তাদের মধ্যে যে ডিসটেন্স, এরকম অঙ্ক কিন্তু এন্ট্রান্স আর এইচএসএ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমার তোমাদের অ্যাডভাইস এটাই হবে, এখানে 1 থেকে 13টা অঙ্ক রয়েছে, সবগুলোই করো। তোমরা কিন্তু এই টাইপের কিছু কমন প্রশ্ন কিন্তু এইচএসএ কিংবা টেস্টে পেয়ে যেতে পারো। আর হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন রয়েছে খুব বেশি নেই, 28টা রয়েছে। আমার তো প্রস্তাব থাকবে সবগুলো দেখতে, আর অন্তত তোমাদের যেটা ভালো করে দেখতে বলবো, আমি 4 থেকে ভালো করে দেখতে বলবো। 4 থেকে তোমাদের যে শেষ অবধি আমি চাইবো 4 থেকে 28 অবধি সবগুলো ভালো করে দেখো। তোমরা এই টাইপের প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ প্রশ্ন আর অঙ্ককে কিন্তু নেগলেক্ট করবে না, আর সমস্যায় কিন্তু এসে পড়বে। আর এনসিইআরটি যে প্রশ্ন রয়েছে সেখানে তোমরা 1 থেকে 4 অবধি, আর 7 এবং 9 ভালো করে দেখবে। আর গাণিতিক ফর্মুলা তো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এমসিকিউ সেট 1 সেট 2 অঙ্ক তো আমাদের আলোচনা হবে এমনিও পরের ভিডিওগুলোতে। আর তোমরা 773 পেজে এইচএস এর যে প্রশ্ন উত্তরগুলো সমাধান করা হয়েছে সেগুলো দেখবে। সেগুলো দেখলেই তোমাদের একটা এইচএস এর প্রশ্ন সম্বন্ধে ধারণা হয়ে যাবে। আর তারপর দেখবে ডব্লিউবিজেই থেকে নিট অবধি কিছু এমসিকিউ গুলো সলভ করে দেওয়া রয়েছে। তো সেগুলো হলে তোমাদের এইচএস এর জন্য ইন্টারেস্টিং একটা প্রিলিমিনারি প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। তোমরা এই অবধি করে রেখো। আমরা পরের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে অনুশীলনীতে, সেগুলো তারপরের ভিডিওতে আমরা আলোচনা শুরু করব। অনেকগুলো রয়েছে, অনেক মানে স্ট্যান্ডার্ড এমসিকিউ রয়েছে যেগুলো এন্ট্রান্সেও খুব কাজে লাগবে, কয়েকটা বড়ও রয়েছে। এইচএস এ হয়তো সবগুলো লাগবে না কাজে, তো মোটামুটি একটু করতে হবে প্র্যাকটিস, কারণ এইচএস এই চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রায় এভরি ইয়ারই থাকে। ওই জন্য এই চ্যাপ্টারটা, এর পরের চ্যাপ্টারটাকে একটু বিশেষ গুরুত্ব দিতেই হবে। সবগুলো ভালো করে পড়ো, কিন্তু একটু বিশেষ নজর দিতেই হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। টিল দেন, বাই।